হাত উপরে। আমি জানতাম কিছু একটা তো হবেই। আচ্ছা বেশ, এবারে আপনার পরিচয়টা। তুমি কে? আমার নাম উইলিয়ামস, জিম উইলিয়ামস। আপনি এখানে কি করছেন? আমি ওর পক্ষ থেকে এসেছি। কার? দেখুন, নাম বলাটা সম্পূর্ণ বৃথা। আর সুতো? বিশ্বের গোয়েন্দা সাহিত্যে ভ্যান ডুজেন বা থিঙ্কিং মেশিন ছিলেন অদ্ভুত গোয়েন্দা চরিত্রদের একজন। তাঁর কাছে যুক্তি শেষ কথা। তিনি বিশ্বাস করতেন যে কোনো সমস্যাকেই গাণিতিক সমস্যা সমাধানের মতো ধাপে ধাপে কষে সমাধানে পৌঁছানো সম্ভব। যদি কোনো গোয়েন্দা সিরিজে সব থেকে বেশি লকড রুম মিস্ট্রির বিভিন্ন ধরনের উদাহরণ পাওয়া যায়, তা হলো ভ্যান ডুসানের গল্পগুলিতে। লেখক জ্যাক ফুট্রিল মাত্র ৩৭ বছর বয়সে ১৯১২ সালে টাইটানিক জাহাজ দুর্ঘটনায় মারা যান। অথচ এই অল্প সময়ে ভ্যান ডুসানকে নিয়ে লিখেছিলেন ৪৮টি ছোট গল্প, যা মার্কিন গোয়েন্দা প্রেমীদের মন কেড়েছিল। আমাদের আজকের গল্পটি অনুবাদ করেছেন এই সময়ের অন্যতম অনুবাদক ও লেখক কৌশিক রায়। কৌশিক রায়ের এই সিরিজের প্রথম খণ্ড ডক্টর থিঙ্কিং মেশিন সমগ্র ১ প্রকাশিত হয়েছে শব্দ প্রকাশন থেকে। শুনতে থাকুন আজকের গল্প। কাহিনী স্কোপে আজ আপনারা শুনবেন বিখ্যাত মার্কিন লেখক জ্যাক ফুট্রেলের লেখা আ পিস অফ স্ট্রিং। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল ৪টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। রাত ঠিক ১২টা। লম্বা সম্পাদনা কক্ষের এক কোণে তামাকের ধোঁয়ার মেঘের মধ্যে হ্যাচিনসন হ্যাচ নামের এক সংবাদ প্রতিবেদক সংবাদ লিখে চলেছে। তার টাইপরাইটারের দ্রুত ক্লিক ক্লিক শব্দ হয়ে চলেছে। মাঝে মাঝে নতুন কাগজ সংযোজনের জন্য থামছে যন্ত্রখানা। শেষ হওয়া পাতাগুলো সঙ্গে সঙ্গে এক অফিস বয় নিয়ে যাচ্ছে সিটি এডিটরের কাছে। তিনি সেগুলো দেখে কপি ডেস্কে পাঠাচ্ছেন। সেখান থেকে সেগুলো চলে যাচ্ছে কম্পোজিং রুমে। সেখানে যেন এক বিশৃঙ্খল পরিস্থিতি। এই ঘটনাটা কপি ডেস্কের ভাবলেশহীন প্রধানের ভাষায় বলা যায় একদম জবরদস্ত ধরনের খবর। ঘটনাটা বিকেলে কিডন্যাপ হওয়া ওয়াল্টার ফ্রান্সিস নামের এক ৪ বছর বয়সী ছেলেকে নিয়ে। ধনী ব্রোকার স্ট্যানলি ফ্রান্সিসের সন্তান ছেলেটি। অপহরণকারীরা প্রথমে একটি প্রস্তাব দেয়, অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তিকে $৫০,০০০ উপহার দিতে হবে। স্ট্যানলি ফ্রান্সিস স্বাভাবিকভাবেই এত বড় অঙ্কের অর্থ কাউকে দেওয়ার ক্ষেত্রে আপত্তি করেন। তিনি পুলিশকে জানান এবং পুলিশের সিদ্ধান্ত নেওয়ার আগেই অপহরণকারীরা ছেলেটিকে চুরি করে নেয়। সবই ঘটেছিল সেই প্রচলিত উপায়ে। একটি বন্ধ ঘোড়ার গাড়ি এসে ছেলেটিকে তুলে নিয়ে গেছে। আর কত বাকি? আর জাস্ট একটা প্যারাগ্রাফ। কয়েক মিনিট ধরে টাইপরাইটার আবার চলাচল করে তারপর থেমে গেল। শেষ কপি নিয়ে অফিস বয় চলে গেল আর হ্যাচ উঠে দাঁড়িয়ে পা স্ট্রেচ করতে লাগলেন। এক্সকিউজ মি, একজন আপনাকে ফোনে চাইছেন। কে? কে জানে, তবে কথা শুনে মনে হয় যেন আচার খেতে খেতে কথা বলছে। হ্যাচ নির্দিষ্ট বুথে ঢুকল। ওপাশে ছিলেন প্রফেসর অগাস্টাস এসএফএক্স ভ্যান ডুসেন, যিনি থিঙ্কিং মেশিন বা দ্য থিঙ্কিং মেশিন নামে পরিচিত। হ্যাচ তৎক্ষণাৎ তার রুক্ষ বিরক্তিকর কণ্ঠস্বর চিনতে পারল। আপনি হ্যাচ? হ্যাঁ বলছি। আপনি কি এখনই আমার জন্য একটা কাজ করতে পারেন? খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ নিশ্চয়ই, বলুন।
তাহলে মন দিয়ে শুনুন। পার্ক স্কোয়ার থেকে একটা ট্রাম ধরুন, যেটা ব্রুক লাইনের মধ্যে দিয়ে উস্টারের দিকে যায়। ওকে, ব্রুক লাইন থেকে প্রায় 2 মাইল দূরে র্যান্ডালস ক্রসিং নামক একটা জায়গা পড়বে। ওখানে নেমে ডান দিকে যান, যতক্ষণ না একটা ছোট সাদা বাড়ি দেখেন। ওই বাড়িটার সামনেই একটু বাঁ দিকে একটা খোলা মাঠ পেরিয়ে দেখবেন একটা বড় গাছ দাঁড়িয়ে আছে। গাছটা একটা ঘন জঙ্গলের সীমানায় দাঁড়িয়ে। সম্ভবত গাছটাতে কাছে পৌঁছানোর জন্য জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের হবে, যাতে কেউ সন্দেহ না করে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, পারছি। প্লিজ কন্টিনিউ। এই গাছটার কাছে এখনই যান এই রাতে। ওখানে আপনার চোখের সামনে উচ্চতায় একটা ছোট্ট গর্ত পাবেন। সেই গর্তে হাত দিয়ে দেখবেন ওখানে যাই থাক না কেন, তারপর আবার ব্রুক লাইনে ফিরে এসে আমাকে ফোন করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাচ কিছুক্ষণ চুপ করে রইল। পুরো ব্যাপারটা যেন দুমার কোনো উপন্যাসের একটা পৃষ্ঠা থেকে তুলে আনা হয়েছে। আমাকে একটু খোলসা করে বলবেন ব্যাপারটা কি? আপনি কি যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। গুড বাই। হ্যাচ শুনতে পেল ওপাশে রিসিভারটা নামিয়ে রাখা হলো। সে কাঁধ ঝাঁকালো, তারপর সিটি এডিটরকে শুভরাত্রি জানিয়ে বাইরে বেরিয়ে পড়ল। এক ঘন্টা পর হ্যাচ পৌঁছলো র্যান্ডালস ক্রসিংয়ে। তখন অনেক রাত, ঘোর অন্ধকার, রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না। গাড়িটা ছুটে বেরিয়ে গেল। তার আলো অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাচ সাদা বাড়িটা খুঁজতে শুরু করলো। শেষমেশ সেটা খুঁজে পেয়ে সে একটা খোলা মাঠের দিকে মুখ করে দাঁড়ালো। দূরে শহরের আবছা আলোয় প্রায়ান্ধকারের মধ্যে একটা উঁচু গাছ চোখে পড়ল। যেখানে জঙ্গলটা রাস্তার ধারে এসে পড়েছে, সেখান দিয়ে গাছটার অবস্থান ঠিক করে নিয়ে হ্যাচ আরও প্রায় 100 গজ এগোলো। সেখানে একটা বেড়া টপকে সে জঙ্গলের ভিতর ঢুকলো। পথ চলতে চলতে নিজের পায়েই বেশ কয়েকবার ধাক্কা খেল সে। প্রায় 10 মিনিটের কষ্টসাধ্য অভিযানের পর সে গাছটার কাছে পৌঁছলো। ছোট্ট একটা ইলেকট্রিক টর্চ দিয়ে গাছটার গর্ত খুঁজে পেল। গর্তটা তার হাতের চেয়ে সামান্য বড়, আর সেখানে পচে যাওয়া কাঠের স্পষ্ট দাগ ছিল। কিছুক্ষণ সে হাত ঢোকাতে ইতস্তত করলো। ভেতরে কি থাকতে পারে কে জানে। তারপর একটা দৃঢ় হাসি দিয়ে প্রফেসরের আদেশ অনুসরণ করলো। প্রথমে সে কিছুই পেল না, শুধু গর্তে পচা কাঠের টুকরো। এক মুঠো টেনে তুলল, সব মাটিতে ফেলে দিল। ওগুলো খুঁজতে যে তাকে পাঠানো হয়নি সে ব্যাপারে সে নিশ্চিত। দ্বিতীয়বার সে হাত ঢুকিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা জিনিস পেল। এক টুকরো সাদা সুতো, সাধারণ সাদা সুতো। সে সেটা তাকিয়ে দেখল আর হাসল। ভ্যান ডুজেন এটার মানে যে কি বের করবেন কে জানে। সে আরও একবার গর্তে হাত দিয়ে দেখল, না আর কিছুই নেই, শুধু এক টুকরো সাদা সুতো। প্রায় 35 মিনিট ধরে হ্যাচ ব্রুক লাইনের এক সারা রাত খোলা ড্রাগ স্টোরে ঢুকে থিঙ্কিং মেশিনকে ফোন করল। রিং হতেই সাড়া এলো। আচ্ছা আচ্ছা, কি পেলে? আপনার খুব একটা আগ্রহ হবে না এতে, শুধু একটা সুতলি এটা। দারুণ দারুণ, ওটা দেখতে কেমন? মানে এটা একটা সাদা সুতো, মনে হয় তুলোর তৈরি, প্রায় 6 ইঞ্চি লম্বা। তাতে কি কোনো গিট আছে? দাঁড়ান একটু দেখি। তুমি ওটা ওখানে রেখে আসোনি? না না, ওটা আমার পকেটেই আছে। এটা কি করেছো তুমি? খুব খারাপ। ছাড়ো, বাদ দাও। ওটায় কি গিট আছে? হ্যাচ বুঝতে পারলো সে বোধহয় কোনো মারাত্মক ভুল করেছে। সে পরীক্ষা করে উত্তর দিল, হ্যাঁ, 2টি গিট আছে দেখছি, খুবই সাধারণ গিট, প্রায় ওই 2 ইঞ্চির গ্যাপে। সিঙ্গেল না ডবল? সিঙ্গেল। সিঙ্গেলই তো দেখছি। চমৎকার। এবার শোনো হ্যাচ, তাদের মধ্যে যে কোনো একটি গিট খুলে ফেলো, যেটা খুশি। তারপর সুতোটা ভালোভাবে সোজা করো। এরপর সেটা আবার যেখান থেকে পেয়েছিলে ঠিক সেখানেই রেখে এসো। তারপর আবার আমাকে ফোন করো। যাও যাও যাও। হ্যাঁ, এই রাতের বেলা, মানে
এখনই গিয়ে হ্যাঁ এক্ষুনি। কিন্তু এখনই ওখানে মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তো বলেইছিলাম শুধু দেখো, কিছু আনবে না, কিন্তু তুমি নিয়ে এসেছো। যত তাড়াতাড়ি সম্ভব ওটা যেখানে ছিল রেখে দিয়ে এসো। এটা জীবন মরণের সমস্যা। আর ফিরে এসে ভুলেও আমাকে ফোন করতে ভুলো না। বিজ্ঞানীর এই দৃঢ় ও হুকুমের স্বর হ্যাচের মধ্যে নতুন করে কৌতূহল ও তৎপরতা নিয়ে এলো। ঠিক তখনই একটি ট্রাম সামনে দিয়ে যাচ্ছিল। সে দৌড়ে উঠে পড়ল। ট্রামে বসে সে একটি গিঁট খুলল, সুতোটা সোজা করল এবং ভাবতে লাগলো যে কোন বোকা লোকের অদ্ভুত অভিযানে সে যাচ্ছে কে জানে। সে চেঁচিয়ে কন্ডাক্টরকে তার গন্তব্য সম্পর্কে জানায়। র্যান্ডালস ক্রসিং। হ্যাচ ট্রাম থেকে নামল এবং ঘন অন্ধকারের মধ্যে দিয়ে আবার সেই আঁকাবাঁকা পথ ধরে হাঁটা শুরু করল। রাস্তা পেরিয়ে জঙ্গলের ভেতর দিয়ে সেই উঁচু গাছটার কাছে এলো। গর্ত খুঁজে নিয়ে সে হাত ঢোকাতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ তার কানের কাছে এক নারী কণ্ঠ শুনতে পেল। শান্ত, স্থির, আত্মবিশ্বাসী গলায় কেউ বলল, হাত উপরে। হ্যাচ একজন বাস্তববাদী মানুষ, যার ভবিষ্যৎ, আশা, আকাঙ্ক্ষা সব কিছুই নিরূপণ করা থাকে। তাই সে বিন্দু মাত্র দেরি না করে হাত তুলে ফেলল। আমি জানতাম কিছু একটা হবেই। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অন্ধকারে একজন লম্বা ছিপছিপে নারী মূর্তি অস্পষ্টভাবে দেখা গেল। তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু এক জায়গায় স্থিরভাবে তাকিয়ে হ্যাচ দেখতে পেল একটা রিভলভার। আলোর ঝলকানিতে সেটা চকচক করছিল। অস্ত্রটা একেবারে তার নাকের সামনে। হ্যাচ অবশেষে হাত উঁচু করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা বেশ, এবারে আপনার পরিচয়টা? তুমি কে? হ্যাচ নিজেই জানে না সে কেন এখানে এসেছে। নিজের অবস্থার কথা চিন্তা করেই নিজের আসল পরিচয় আগে জানানো বুদ্ধিমানের কাজ হবে না বলেই মনে করল। এই কাহিনীর শেষে কোথাও না কোথাও থিঙ্কিং মেশিন রয়েছেন। তিনি কোনো জটিল সমস্যার সমাধান করছেন, আর হ্যাচ তার এক নিরীহ সহকারী মাত্র। তাই সে সাবধান হয়। আমার নাম উইলিয়ামস, জিম উইলিয়ামস। আপনি এখানে কি করছেন? আবার এমন এক প্রশ্ন যার উত্তর হ্যাচ নিজেই জানে না। সে শুধু আন্দাজ করতে পারছিল। আমি ওর পক্ষ থেকে এসেছি। কার? দেখুন, নাম বলাটা বৃথা। হ্যাঁ, বুঝতে পারছি। দুজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। হ্যাচ তখনও রিভলভারের দিকেই তাকিয়েছিল। সেটার দিকেই তার মনোযোগ বেশি। যখন থেকে সে ওটা দেখেছে তখন থেকে সে এতটাই তটস্থ হয়ে আছে যে তারপর থেকে সে আর এক চুলও নড়েনি। ওটা যেন বাতাসে ঝুলে থেকে তাকে রীতিমতো ধমকাচ্ছিল। আর সুতো? এখন হ্যাচ মনে করল সে একেবারে ফেঁসে গেছে, কিন্তু মহিলাই পরবর্তী সমাধান করে দিলেন। সুতোটা কি গাছেই আছে? হ্যাঁ, তাতে কতগুলো গিট ছিল? একটা। একটা? তুমি হাত ঢোকাও আর বের করে আমাকে দাও। কোনো চালাকি করার চেষ্টা করবে না। হ্যাচ বিনীতভাবে তা করল, এমন ভঙ্গিতে যাতে বোঝায় সে কিছুতেই প্রতারণা করবে না। তার আঙুল ছুঁয়েই মহিলা সুতোটা নিলেন। তার হাত ছিল নরম, কোমল। হ্যাচ সেটা অন্ধকারেও অনুভব করল। আর তিনি কি বলেছিলেন? এত দূর এসে কোনো বিপদে না পড়ায় হ্যাচ এবার সাহস করে এক ধাপ এগোলো। আসলে তাকে এগোতেই হতো। তিনি হ্যাঁ বলেছেন। হ্যাচ ফিসফিস করে বলল। তার চোখ তখনও রিভলভারের দিকেই ছিল। কি হলো? তুমি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। তার হঠাৎ মনে হলো দুর্ভাগ্যজনক হলেও সে নিশ্চিতভাবে অন্য কারো পুরো ব্যাপারটাই এলোমেলো করে দিচ্ছে। কিন্তু কার তা সে জানে না। তবে এখন সেটা তার মাথা ব্যথার বিষয় নয়, বিশেষ করে যখন একটা রিভলভার সরাসরি তার দিকে তাক করে আছে। সেটা কোথায়? এবার যেন হ্যাচের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি জানি না সেটা কোথায়।
সে কি তোমাকে দেয়নি? না, সে আমাকে বিশ্বাস করে না। তাহলে সেটা আমি কিভাবে পাবো? সে সব ঠিক করে ফেলবে। মনে হয় সে বলেছিল যে আগামীকাল রাতে কোথায়? এখানেই। থ্যাঙ্কস টু গড, ভগবানকে অশেষ ধন্যবাদ। মহিলাটি নিঃশ্বাস ছাড়লেন। তার কণ্ঠে ছিল স্বস্তির আভাস। তবে তিনি আশ্বস্ত হলেও রিভলভারটা তখনও সেভাবেই ধরা ছিল। লম্বা সময় দুজনেই চুপ করে থাকে। হ্যাচ ভাবতে লাগলো কিভাবে এই রিভলভারটাকে নিজের দখলে আনা যায়। সেটাই এখন সব থেকে জরুরি। তার হাত তখনও ছিল উপরের দিকে। মনে হচ্ছিল সেগুলো অনন্তকাল ওভাবেই রেখে দিতে হবে। শেষমেশ মহিলাটি নিস্তব্ধতা ভাঙলেন। তোমার কাছে অস্ত্র আছে? না, অস্ত্র তো নেই আমার কাছে। সত্যি করে বলছো? হ্যাঁ, একদম সত্যি। তাহলে হাত নামাও আর আমার সামনে সামনেই তুমি চলো। ওই যে খোলা মাঠটা আছে, ওটা পেরিয়ে সোজা রাস্তা পর্যন্ত হেঁটে যাও, আর তারপর সেখান থেকে বাঁ দিকে মোড় নেবে। খবরদার পেছনে ফিরেও তাকাবে না। আমি কিন্তু তোমার পেছনে থাকবো, আর এই যে রিভলভার তোমার মাথার দিকে তাক করে থাকবে। যদি পালানোর চেষ্টা করো বা চিৎকার করো, আমি কিন্তু গুলি করব। আমার কথা মনে থাকবে তো? হ্যাচ কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, হ্যাঁ, নিশ্চিতভাবেই মনে থাকবে। তারা হোঁচট খেতে খেতে রাস্তার দিকে এগোতে লাগলো। পেছনে মহিলার পায়ের শব্দ শোনা যাচ্ছিল। হ্যাচ প্রথমে ভাবল দৌড়ে পালিয়ে যাবে কিনা, কিন্তু সেটা হলে এই নৈশ অভিযানের গোটা লক্ষ্যটাই ভেস্তে যাবে। তার নিজের কথা ভাবার প্রয়োজন নেই, যতক্ষণ না সে নির্দেশের বাইরে কিছু করার চেষ্টা করছিল। সে চুপচাপ তাই করছিল। তাছাড়া থিঙ্কিং মেশিন এই ঘটনার কোথাও না কোথাও জড়িয়ে আছেন, এটাই তার সব থেকে বড় ভরসা। এই মুহূর্তে হ্যাচ সব কিছুকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করছিল। ভাবছিল তারা যেখানে যাচ্ছে সেখানে পৌঁছলে হয়তো কিছুটা পরিষ্কার হবে পুরো ব্যাপারটা। একবার মনে হলো মহিলাটি কাঁদছেন। সে পেছন ফিরে তাকাতে চাইল। তারপর মনে পড়ল মহিলার সতর্কবার্তা, আর সে ফিরে তাকালো না। যদি সে তাকাতো তাহলে দেখতে পেত মহিলা পিছনে হেঁটে আসছেন, চোখে জল, আর রিভলভারটা ঝুলে আছে তার হাতের পাশে। তিনি সেটা নামিয়ে নিয়েছেন। শেষমেশ প্রায় 1 মাইলের কিছু বেশি পথ পেরিয়ে তারা এক জায়গায় পৌঁছলো। সামনে একটা বাড়ি। বাড়িটা রাস্তা থেকে কিছুটা ভেতরে। ভিতরে যাও। হ্যাচ গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ল। 5 মিনিট পরে সে ছোট একটা বাড়ির নিচতলার একটা আরামদায়ক ঘরে গিয়ে পৌঁছল। ঘরে মৃদু আলো জ্বলছিল। মহিলা আলোটা বাড়িয়ে দিলেন। তারপর তার ঘোমটা ও টুপি খুলে ফেলে সামনে এসে দাঁড়ালেন। হ্যাচ হাঁ করে তাকিয়েছিল। চোখ ধাঁধানো অসম্ভব সুন্দরী এক কম বয়সী তরুণী, আকর্ষণীয়, মাধুর্যে ভরপুর। তার গাল উত্তেজনায় লাল হয়ে উঠেছিল। তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মুখে বললেও হ্যাচ ভালোভাবেই জানতো এর আগে কখনো এই মহিলাকে সে দেখেইনি। তুমি নিশ্চয়ই ভাবছো যে আমি কতটা ভয়ঙ্কর ছিলাম, কারণ তোমাকে তো আমি পুরো সময় হাত তুলে রাখতে বাধ্য করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমিও খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমারও আর করার মতো কিছু ছিল না। না না, একদমই সঠিক ছিল আপনার সিদ্ধান্ত। এখন আমি তোমাকে অনুরোধ করব, যিনি তোমাকে পাঠিয়েছেন তাকে একটা চিঠি লেখো, যাতে সব ঘটনা ব্যাখ্যা করে বোঝানো যায় যে কি হয়েছে। আর এটাও বলো যেন সেই অন্য ব্যাপারটাও এখনই একটা চূড়ান্ত কিছু সমাধান করা যায়। আমি দেখব চিঠিটা যেন ঠিক তার কাছেই পৌঁছায়। এইখানে বসো।
তিনি পাশে থাকা টেবিল থেকে রিভলভারটা তুলে নিলেন এবং একটা চেয়ার টেনে সামনে রাখলেন। হ্যাচ টেবিলের দিকে এগিয়ে গিয়ে বসল। তার সামনে কলম আর কালি রাখা ছিল। এখন সে ফাঁদে পড়েছে। সে ওই অজানা তার উদ্দেশ্যে কিছুই লিখতে পারবে না, যার নাম বা কাজ কোনো কিছুই সে জানে না, যার কথা এত সহজে বলছিল এতক্ষণ। সে বোকার মতো কাগজের দিকে তাকিয়ে রইল। কি হলো? আমি 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 লিখতে পারবো না। মহিলা কিছুক্ষণ তার দিকে নিষ্পৃহভাবে চেয়ে রইলেন, যেন এটাই তিনি আশা করছিলেন। হ্যাচও নতুন করে রিভলভারের দিকে আগ্রহ নিয়ে তাকালো। ঘরে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল, কিন্তু মুক্তির কোনো দিশা নেই। তুমি তুমি একজন প্রতারক। এই, সত্যি করে বলো, তুমি কি কোনো গোয়েন্দা? হ্যাচ কিছু বলল না। মহিলা হ্যাচের দিক থেকে চোখ না সরিয়ে দরজার কাছে থাকা একটা ঘন্টি বাজানোর জন্য পিছিয়ে গেলেন। তিনি জোরে কয়েকবার টান দিলেন বেলটায়। একটু পরে দরজা খুলল এবং দুজন পুরুষ ভেতরে ঢুকল। পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা বাড়ির চাকর। এই ভদ্রলোককে উপরে পেছনের ঘরে নিয়ে যাও। ওকে তালা বন্ধ করে রাখো, সব সময় ওকে নজরে রাখবে। পালানোর যেন কোনো চেষ্টা করতে না পারে। আপাতত এইটুকুই। এ যেন দুমার উপন্যাসের আরেকটি পৃষ্ঠা। হ্যাচ কিছু বলার জন্য এগোতে চাইল, কিন্তু মহিলার চোখে তখন এক অদম্য দৃঢ়তা। তার থেকেও বেশি ছিল বিপদের ঝলকানি। তাই সে নিরুপায়ভাবে আদেশ মেনে নিল। তাকে ওপরে নিয়ে যাওয়া হলো, আর দুজন পুরুষের একজন ঘরের ভেতরেই পাহারায় বসে থাকলো। যখন ভোরের আলো ফুটছিল তখন হ্যাচ ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন প্রায় সকাল 10টা। সূর্য উঠেছে অনেকক্ষণ। তার পাহারাদার তখনও দরজা আগলে বসে আছে, চোখ বড় বড় করে সতর্ক দৃষ্টিতে এদিকেই তাকিয়ে। কয়েক মিনিট হ্যাচ চুপচাপ শুয়ে রইল। এই পুরো ঘটনার কোনো ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছিল না। সে হেসে বলল, গুড মর্নিং। পাহারাদার কেবল তাকিয়েই রইল। আপনার নামটা জানতে পারি কি? কোনো উত্তর নেই। তাহলে সেই মহিলার নাম? তবুও কোনো উত্তর নেই। আচ্ছা, আমি এখানে কেন আছি? আমার তো এখানে থাকার কথা নয়। এখনো সেই অখণ্ড নীরবতা। ধরুন যদি আমি এখান থেকে পালাতে চাই, তাহলে আপনি কি করবেন? আদৌ কিছু করবেন কি? পাহারাদার নিঃশব্দে রিভলভারটা ঘোরাতে লাগলো। যাক, লোকটা অন্তত কালা নয়। সকালের বাকি সময়টা হ্যাচের হাই তুলেই কাটল, আর ভাবছিলেন থিঙ্কিং মেশিন এখন কি করছেন। সঙ্গে সঙ্গে চিন্তা করছিল তার অফিসের সিটি এডিটর এখন বোধহয় চিন্তায় অস্থির হয়ে গেছেন, কারণ হ্যাচ অফিসে নেই, আর অপহরণের খবরটা সে আর শেষই করতে পারল না। তবে এসব চিন্তা কিছুক্ষণ পরেই সে কাঁধ ঝাঁকিয়ে উড়িয়ে দিল আর চুপচাপ অপেক্ষা করতে লাগলো। দেখা যাক কি হয়। প্রায় দুপুর নাগাদ পাশের ঘর থেকে হাসির আওয়াজ ভেসে এলো। প্রথমে একটি নারী কণ্ঠ, তারপর একটি শিশুর কচি কণ্ঠের হাসি। ধীরে ধীরে তাদের কথাগুলো শুনতে পাচ্ছিল হ্যাচ। চিৎকার করল শিশুটি, আর সঙ্গে সঙ্গে হাসির রোল। হ্যাচ বুঝতে পারল তুমি কাতকুত আসলে তুমি কাতুকুতু কথার শিশু সুলভ রূপ। এরপর শিশুটি বারবার কিছু চাইতে লাগলো। তুমি গোরা হও? না না হ্যাঁ, তুমি গোরা হও? না, মরিস গোরা হোক। না না,
তারপর আর কিচ্ছু শোনা গেল না। বোঝা গেল কেউ একজন গোরা হয়েছে, কারণ হঠাৎ দৌড়াদৌড়ির আওয়াজ পাওয়া গেল। তারপর আবার সব চুপ। হ্যাচ আরও কিছুক্ষণ হাই তুলল। পাহারাদারের নীরব চাহনি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ল। এরপর ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করলো। আচ্ছা, সারাদিন কি আমি এখানে এইভাবেই বসে থাকবো? আর কোনো কাজ নেই আমার? পাহারাদার এবারও মুখ খুলল না। তুমি নিজের থেকে যে কিছু বলবে না তা তো নিশ্চিত। সে একটা সোফায় গিয়ে শুয়ে পড়ল। হাই তোলা ও ক্লান্তি নিয়ে একটা একঘেয়েমি ভাব টের পাচ্ছিল সে। হঠাৎ দরজার কাছে কিছু শব্দ পেয়ে তাকিয়ে দেখল পাহারাদার রিভলভার হাতে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। দরজা সাবধানে খোলা হলো। কয়েকটা ফিসফাস শোনার পর পাহারাদার বেরিয়ে গেল। হ্যাচ তখন জানালার দিকে দৌড়ে যাওয়ার কথা ভাবল, কিন্তু ঠিক তখনই মহিলা ঘরে ঢুকলেন। এবার তার হাতে ছিল সেই পরিচিত রিভলভার। তার মুখ মৃতের মতো সাদা, আর চোখে ছিল উত্তেজনার ছায়া। তিনি দরজাটা বন্ধ করলেন, কিন্তু তালা দিলেন না। নিজেই সেই রাস্তাটা বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। এখন আবার কি? একদম চুপ। তুমি একটাও কথা বলবে না, কোনো ডাক দেবে না, কোনো রকম কোনো আওয়াজ করবে না। আর তুমি যদি কথা বলো তোমাকে কিন্তু আমি গুলি করব, বুঝেছো? হ্যাচ মাথা নেড়ে বুঝিয়ে দিল সে বুঝেছে। তার ধারণা হলো কেউ একজন বাড়িতে ঢুকেছে বা ঢুকতে চলেছে, এজন্যই এই আচরণ। ঠিক তখনই সে শুনল নিচে কোথাও দরজায় টোকা পড়ছে। চুপ। চাকর হয়তো দরজা খুলেছে। তারপর দুইজনের ফিসফাস। হঠাৎই একটা গলা পরিষ্কারভাবে কানে এলো। কেন? উস্টার এত দূরে হতে পারে না তো। হ্যাচ চিনে ফেলল, এটা তো থিঙ্কিং মেশিন। মহিলাটি হ্যাচের আচরণে পরিবর্তন টের পেলেন। সঙ্গে সঙ্গে রিভলভারের সেফটি খুললেন। হ্যাচ বুঝল এখন চিৎকার করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো, কিন্তু কিছু তো একটা করতে হবে। মনোযোগ আকর্ষণের জন্য তাকে কিছু করতেই হবে। এই যেমন পকেটের চাবিটা ফেলে দেওয়া, সেটার শব্দ থিঙ্কিং মেশিন অবধি পৌঁছলে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন। হ্যাচ একটা হাত পকেটে চালান করে দেয়। সে চাবিটা বের করে। ঝুঁকি তাকে নিতেই হবে। তখনই একটা নতুন শব্দ শোনা গেল, ছোট পায়ের চপ চপ আওয়াজ। হঠাৎ দরজা ঠেলেই একটি এলোমেলো চুলের ছোট ছেলে ঘরে ঢুকে পড়ল। মা মা বলে দৌড়ে গিয়ে সে মহিলার আঁচল জড়িয়ে ধরল। আমার সোনা, এটা তুমি কি করলে? আমরা যে এবারে হেরে গেলাম। দরজাটা খোলা থাকায় হ্যাচ চাবি ফেলার পরিকল্পনা ত্যাগ করল। সে এবার গভীরভাবে তাকালো মহিলার দিকে, তারপর শিশুটির দিকে। নিচ থেকে আবার সেই থিঙ্কিং মেশিনের কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে। ট্রাম লাইন এখান থেকে কত দূরে? চাকরের উত্তর শোনা গেল। তারপর পায়ের শব্দ এবং সামনের দরজা বন্ধ হওয়ার শব্দ। হ্যাচ বুঝে গেল থিঙ্কিং মেশিন এসেছিলেন এবং চলেও গেছেন। তবুও সে এক অদ্ভুত ধরনের শান্তিতে ছিল। মহিলার আঙুল তখনও রিভলভারে হলেও এখন যেন হ্যাচ অনেকটাই নিশ্চিন্ত। মায়ের আঁচলের আড়াল থেকে ছোট্ট ছেলেটা একটু লজ্জায় লজ্জায় হ্যাচের দিকে তাকালো। হ্যাচ তাকিয়ে রইল মনোযোগ দিয়ে। তারপর পুরোপুরি নিশ্চিত হলো এই শিশুটি আর কেউ নয়, ওয়াল্টার ফ্রান্সিস। সেই অপহৃত বালক যার ছবি দেশের একাধিক পত্রিকায় ছাপা হয়েছে। এটা এখন আর একটা খবর নেই, এটাই এখন একমাত্র বিশেষ খবর। মিসেস ফ্রান্সিস, আপনি যদি দয়া করে রিভলভারের সেফটি হ্যামারটা নামিয়ে রাখেন, আমি কথা দিচ্ছি আমি কিচ্ছু করব না।
আপনি খুবই উত্তেজিত, প্লিজ। ও, তুমি তাহলে আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, কারণ ওয়াল্টার আপনাকে মা বলে ডেকেছে, সেই জন্যই বুঝেছি। মিসেস ফ্রান্সিস এমন ভঙ্গিতে রিভলভারের সেফটি ছিঁড়ে দিলেন যেন নিজেই ভয় পেয়ে গেছেন। হ্যাচ তৎক্ষণাৎ একটু কুঁকড়ে গেল। তারপর এক আবেগঘন দৃশ্য, অশ্রুসিক্ত, বাস্তব, হৃদয়স্পর্শী, যা এমনকি একজন রিপোর্টারকেও নাড়িয়ে দেয়। মহিলা ধীরে ধীরে রিভলভারটা ফেলে দিলেন আর শিশুটিকে বুকে তুলে নিলেন অপার স্নেহে। শিশুটি শান্ত, তৃপ্ত। হ্যাঁ, চাইলেই তখন বেরিয়ে যেতে পারত, কিন্তু সে বসে রইল। এই মাত্রই যেন সব কিছু সে বুঝতে শুরু করেছে। ওরা তোমাকে নিয়ে যেতে পারবে না, পারবে না। এখনই বিপদের আর কোনো আশঙ্কা নেই। যে ব্যক্তি আপনাকে খুঁজতে এসেছিল সে ইতিমধ্যে চলে গেছেন। এর মধ্যে যদি আপনি আমাকে সব কিছু খুলে বলেন তাহলে হয়তো আমি আপনাকে কিছু সাহায্য করলেও করতে পারি। মিসেস ফ্রান্সিস অবাক হয়ে হ্যাচের দিকে তাকালেন। আপনি আপনি আমাকে সাহায্য করবেন? দেখুন, আপনি যদি খুলে বলেন তাহলে হয়তো কিছু একটা করতে পারি। হ্যাচের মাথায় পুরো ব্যাপারটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল, এবং যতই সেটা পরিষ্কার হচ্ছিল সে অবাক হচ্ছিল কেন আগেই তা তার মাথায় আসেনি। ব্যাপারটা এক দম্পতির দাম্পত্য কলহের। নায়ক স্ট্যানলি ফ্রান্সিস এবং তার স্ত্রী, এই চমকপ্রদ সুন্দরী নারী যিনি এখন তার সামনে। এই ঘটনা 8-9 মাস আগের। আইনত স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন। একটি উত্তপ্ত ঝগড়ার পর তিনি স্বামীর ঘর ও শিশুপুত্রকে ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। পরে তিনি ইউরোপে পাড়ি দেন। তখন গুজব উঠেছিল তারা হয়তো বিচ্ছেদ চাইবেন বা কমপক্ষে আইনি পথে পৃথক থাকার আবেদন করবেন, কিন্তু এসব গুজবের কিছুই ঘটেনি। এইসব কথা মিসেস ফ্রান্সিস কাঁদতে কাঁদতে খাপছাড়াভাবে মধ্যে মধ্যে থেমে থেমে হ্যাচকে বলছিলেন। উনি আমাকে মেরেছিলেন। আর আমি তখনই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি। আমার মাথা কাজ করছিল না। পরে এমনকি ইউরোপ যাওয়ার আগেও আমি বুঝতে পারি পুরো ব্যাপারটার আইনি দিক আমি এড়াতে পারবো না, কিন্তু আমার ছেলেটাকে নিয়ে তো একটা চিন্তা আমার মনেই রয়ে যায়। আমি ঠিক করলাম ফিরে এসে ওকে সঙ্গে করেই নিয়ে যাব, প্রয়োজনে অপহরণ করব। আর দেখুন, আমি সেটাই করলাম। আর এখন ওকে আমি কিছুতেই ছাড়বো না। আর তার জন্য যদি আমাকে কাউকে মেরে ফেলতে হয় তাতেও আমি রাজি। হ্যাচ এই কথায় একজন মায়ের মাতৃত্ব অনুভব করল। একজন মা পুত্র স্নেহে হিংস্র হয়ে গিয়েছেন, তিনি কিছুতেই পিছু হটবেন না। জানেন, আমি প্রথমে ভেবেছিলাম আমার স্বামীর কাছে $50,000 দাবি করব একটা অপহরণের ভয় দেখিয়ে। আমার উদ্দেশ্য ছিল যেন পুরো ব্যাপারটা দেখে পেশাদার অপহরণকারীদের কাজ বলে মনে হয়। কিন্তু আমি দাবিপত্রটা পাঠাই তখনই যখন নিশ্চিন্ত হই যে আমি ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো। আমি চাইছিলাম আমার স্বামী ভাবুক এই কাজটা অন্য কেউ করেছে, অন্তত যতক্ষণ না আমরা ইউরোপে পৌঁছে যাই। কারণ তখনও আমি ভালো মতোই জানতাম যে তা না হলে একটা লম্বা আইনি লড়াই আমায় লড়তে হবে। জানেন, যখন আমি ছেলেটাকে নিয়ে পালাই ও আমাকে চিনে ফেলে, তখন আমি চাইছিলাম ও আমার সম্পূর্ণ হেফাজতে থাকুক, যাতে তার বাবা কোনো আইনি পদক্ষেপ নিতে না পারেন। এরপর আমি স্ট্যানলি ফ্রান্সিসকে একটা চিঠি লিখি যাতে জানাই যে ওয়াল্টার আমার কাছে আছে এবং অনুরোধ করি সে যেন আমাকে ছেলেটার আইনি হেফাজত দিয়ে দেয়।
মাতৃত্বের খাতিরে সেই চিঠিতে আমি উল্লেখ করেছিলাম সে যদি রাজি থাকে তাহলে একটা নির্দিষ্ট জায়গায় উত্তর দেবে, কিন্তু আমি আমার ঠিকানা দিইনি। আর আমি যে জায়গাটার কথা বলি সেটা ছিল সেই গাছ। ওখানে আমি একটা সুতো রেখে আসি যাতে দুটো গিঁট ছিল। এটা না ওই আমাদের ছোটবেলার একটা রোমান্টিক সংকেত পদ্ধতি, যখন আমরা দুজনেই কৈশোরে এই অঞ্চলে বেড়ে উঠেছি। যদি সে রাজি হয় আমাকে ছেলেটা দেওয়ার জন্য, তাহলে সে বা তার কেউ একজন এসে একটা গেট খুলে দেবে। হ্যাচ এবার পুরো ব্যাপারটা বুঝে গেল। সে অনুমান করতে পারল মিসেস ফ্রান্সিস দ্বিতীয় চিঠি পাঠানোর পর স্ট্যানলি ফ্রান্সিস পুলিশের কাছে না গিয়ে যান থিঙ্কিং মেশিনের কাছে। তিনি হ্যাচকে পাঠান সেই গিট খুলতে, যেটা ছিল হ্যাঁয়ের সংকেত। তারপর মিসেস ফ্রান্সিস চিঠি দিয়ে ঠিকানা জানাবেন, তাহলে শিশুটির অবস্থান জানা যাবে। সব কিছু পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, তুমি কি চিঠিতে স্পষ্টভাবে সুতো কথাটা লিখেছিলে? না, আমি শুধু বলেছিলাম ওখানে আমি কিছু রেখে যাব যার মাধ্যমে সে তার সম্মতি জানাতে পারবে। আর যেরকম বললাম, সুতোটা ছিল আমাদের শৈশবের এক রোম্যান্টিক চিন্তার অংশ। দুটো গিট মানে ছিল না, আর একটা গিট মানে ছিল হ্যাঁ। আর কেউ যদি সেটা পায় তার কিছুই বোঝার কথা নয়। এখানেই পরিষ্কার হয়ে গেল কেন থিঙ্কিং মেশিন প্রথমে হ্যাচকে বলেননি যে সে একটা সুতো পাবে বা গিট খুলতে। বিজ্ঞানী বুঝতে পেরেছিলেন এটা হতে পারে তাদের শৈশবের কোনো পুরনো সাংকেতিক চিহ্ন, যেটা শুধু তারা দুজনেই বুঝবে। যখন আমি তোমার সঙ্গে গাছটার কাছে দেখা করি তখন থেকেই মনে হচ্ছিল তুমি একজন প্রতারক। আমি জানি না কেন, শুধু অনুভব করছিলাম। অথচ তোমার উত্তরগুলো কিন্তু অনেকটাই ঠিকঠাকই ছিল। কিন্তু যদি তুমি সত্যিই গোয়েন্দা হও, এই ভয়েই আমি তোমাকে সঙ্গে করে এখানে নিয়ে এলাম। যতক্ষণ না আমি আমার ছেলের ব্যাপারে নিশ্চিন্ত হই ততক্ষণ এখানে থাকবে। আর বাকিটা তো তুমি জানোই। হ্যাচ টেবিলের ওপর থেকে রিভলভারটা তুলে খেলার ছলে ঘোরাতে লাগলেন। মিসেস ফ্রান্সিস এতে বিন্দুমাত্র বিচলিত হলেন না। আরেকটা প্রশ্ন, আপনি কি আপনার পুত্রকে অপহরণ করার পর এতদিন এখানেই ছিলেন? হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি এই জায়গাটা শহরের তুলনায় অনেক নিরাপদ। আর আমার প্ল্যান ছিল কাল রাতে নিউ ইয়র্কে চলে যাওয়ার। তাহলে আপনি চট করে গুছিয়ে নিন, আমি আপনার সঙ্গে নিউ ইয়র্ক অবধি যাব, যতটা পারি সাহায্য করব। কয়েক ঘন্টা পরে নিউ ইয়র্কগামী ট্রেনে যখন তারা বসে পড়েছেন, তখন হ্যাচ মিসেস ফ্রান্সিসের দিকে তাকিয়ে মৃদু হাসল। এ কি, আপনি রিভলভারটা লোড করেননি কেন? কারণ আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, সত্যি যদি কেউ আহত হয়ে যায়। তিনি তখন ছিলেন এক শান্ত, আনন্দে আত্মহারা একজন মা, যে মায়ের চোখে ছিল মাতৃত্বের অমোঘ প্রাপ্তির দীপ্তি। মাঝে মধ্যেই তিনি তাকাচ্ছিলেন সেই বার্থের দিকে, যেখানে তার শিশু পুত্রটি ঘুমিয়ে আছে। সব দেখে হ্যাচ সন্তুষ্ট বোধ করছিল। আইনগতভাবে সে কোথায় দাঁড়িয়ে আছে সে জানত না, তবুও সে তখন সেসবের তোয়াক্কাও করছিল না। হ্যাচিনসন হ্যাচ পরে যে এক্সক্লুসিভ রিপোর্ট লিখেছিল মিসেস ফ্রান্সিস ও তার পুত্রের ইউরোপ পালানোর কাহিনী নিয়ে, তা ছিল অসম্ভব তথ্য সমৃদ্ধ। প্রায় পুরোপুরি সব কিছু ছিল সেই খবরে, তবে তারপরেও সব তথ্য তাতে ছিল না। প্রায় এক সপ্তাহ পরে সে সমস্ত ঘটনা খুলে বলল থিঙ্কিং মেশিনকে। আমি জানতাম স্ট্যানলি ফ্রান্সিস আমার কাছে এসেছিল, আর আমি তার বক্তব্য থেকে পুরো ঘটনাটা বুঝে নিয়েছিলাম। যখন আমি সেই বাড়িতে গিয়ে শিশুটির কণ্ঠে মা ডাক শুনলাম, তখন নিশ্চিত হলাম। আর আমিও তৎক্ষণাৎ সরে পড়লাম। আমি জানতাম তুমিও সেখানে আছো, কারণ
তুমি দ্বিতীয়বার আমাকে ফোন করনি, যেটার আশায় আমি বসেছিলাম। আমি আমার পূর্ব নির্ধারিত অনুমানের ভিত্তিতে বুঝে গিয়েছিলাম যে মিসেস ফ্রান্সিস এবং তার সন্তানের সত্যিটা জানার পরে তুমি ঠিক কি করবে। তাই আমিও চলে এলাম যাতে তুমি পুরোপুরি দ্বিধাহীনভাবে বাকি কাজটা সেরে নিতে পারো। সত্যি কথা বলতে কি, স্ট্যানলি ফ্রান্সিস একদম নিচু মানসিকতার লোক, আমি তাকে সেটা বলেও দিয়েছি। এই ব্যাপার নিয়ে সেদিন ওইটুকু কথা হয়েছিল। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের নবীন ও প্রবীণ লেখকদের ব্যতিক্রমী লেখা নিয়ে আমরা নিয়মিত আসছি এই চ্যানেলে। আপনাদের প্রিয় কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ারই করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে কথকের চরিত্রে সৌম্য, ভ্যান ডুসানের চরিত্রে কৌশিক ব্যানার্জি, হ্যাচিনসনের চরিত্রে নীল, মিসেস ফ্রান্সিস তানিশা, শিশু ওয়াল্টার পিয়ালি, সিটি এডিটর শুভঙ্কর, অফিস বয় সুশ্রিক, মূল রচনা জ্যাক ফর ট্রেল, স্ক্রিপ্ট করেছেন সৌরিমা ঘোষ, পরিকল্পনা কৌশিক রায়, সূত্রধর শুভঙ্কর, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।